নমস্কার। বাংলা স্ফেয়ারে বিধানচন্দ্র রায়ের যে সিরিজ শুরু করেছি, আজ তার ৬ষ্ঠ পর্ব। প্রথমেই বলি, হয়তো খুব কম ভিউয়ার দেখে, তাতে আমার কিছু যায় আসে না। একজন দেখলেও আমি এটা করে যাব। কিন্তু প্রশ্ন হলো, যারা দেখেন তাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এবং তারপরে আমাকে অস্বস্তিকর প্রশ্ন করেন যে জবাব দিতে আমার কি বলবো, জিনা হারাম। যেমন সম্ভবত প্রথম বা দ্বিতীয় এপিসোডে আমি বলেছিলাম ছাত্র বিধানচন্দ্রের সঙ্গে মেডিকেল কলেজে একজন ইংরেজ অধ্যাপকের ঝগড়া হয়ে গিয়েছিল, কেননা তিনি সত্যি কথা বলেছিলেন এবং তিনি একটা কোচে করে গায়ের জোরে ট্রাম লাইনের উপর দিয়ে যাওয়ার সময় ট্রামটা এসে ধাক্কা মারে, তার কোচ ভেঙে যায় এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বিধানবাবুকে তার হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করেন। বিধানবাবু সঙ্গে সঙ্গে সেটা খারিজ করে দেন, বলেন আমি সাক্ষ্য দিতে পারি, কিন্তু এজলাসে দাঁড়ালে আমি যা ঘটেছে তাই বলি। এরপরে এমনই কপাল, এই ভদ্রলোকই বিধানবাবুর ভাইভাতে প্রফেসর হিসেবে আবির্ভূত হন। এই পর্যন্ত বলে আমি ছেড়ে দিয়েছি। অনেকেই আমাকে বলেছেন, এমনকি টেলিফোন করে শ্রীরামপুর থেকে একজন আইনজীবী বললেন যে দাদা আপনি এইখানে এসে ছেড়ে দিলেন, তারপরে আর বললেন না। আজকে হোয়াটসঅ্যাপে এরকম এসেছে ২-৩টে মেসেজ। দেখুন, সমস্ত ঘটনা আমাকে বলতে গেলে এই বিধানবাবু নিয়ে আমার মোটামুটি ২০২৫ শেষ হয়ে যাবে, তবু কাহিনী শেষ হবে না। তবু যেহেতু আপনারা বলেছেন, সেই জন্য আমি এই ঘটনায় ফিরে আসব বিধানবাবু কলকাতায় ফেরার পর। সুতরাং আমি যে ব্যাপারটা বিস্মৃত হয়েছি তা নয়, কিন্তু এই মুহূর্তে যখন তিনি বিলেতে, তখন আবার মেডিকেল কলেজের পুরনো কাসুন্দি ঘাটাটা কিরম যেন বেমানান হয়ে যাবে না? সে যাই হোক, গতকাল আপনাদের বলেছিলাম যে বিধানবাবুর জেদ এবং একগুঁয়ে মনোভাব কিরকম ছিল, যে ৪৫ দিনে ৩০ বার প্রত্যাখ্যাত হওয়ার পরেও তিনি তার গুরুর মেডিকেল কলেজ সেন্ট বার্থলোমিউসে ঠিক কিন্তু ভর্তি হয়ে গেলেন। ভর্তি হয়ে যাওয়ার পরে কি ঘটল? তিনি এখন কোন বিধানবাবুর চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই যে তিনি বারবার ডিনের দরজায় কর্নারে ভর্তির সুযোগ পেলেন। প্রথম দিন থেকে তার মনে মনে তিনি পণ করে বসেছিলেন যে এই সুযোগের আমি যে যোগ্য, সেটা আমাকে প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, এবং এটা প্রমাণ করার জন্য যত পরিশ্রম করা প্রয়োজন আমি সেটাই করব, করেও ছিল। তার FRCS পরীক্ষায় বসার আগে অ্যানাটমি আর ফিজিওলজি, এই দুটো বিষয়ে তিনি তার পড়াশোনায় কিঞ্চিত মরচে পড়ে গিয়েছে। মেডিকেল কলেজের ছাত্র জীবনের গোড়ার দিকে অ্যানাটমি পড়েছিলেন, কিন্তু তার মনে হলো যে আবার নতুন করে বিষয়টা ভালো করে বোঝার জন্য একটা গোটা মৃতদেহ ডাইসেক্ট করতে হবে। তো একা একজন ছাত্র এটা চাইলে তো সেটা সম্ভব হয় না।
তিনি খুঁজছিলেন এমন কাউকে পাওয়া যায় কিনা যিনি সমব্যথী হয়ে তার সঙ্গে এই কাজটা করবেন। পেয়েও গেলেন। ভেনেজুয়েলা থেকে আসা একজন কর্তব্যরত ডাক্তার, তিনি এবং বিধানবাবু দুজনে মিলে ঠিক করলেন মে আর জুন এই দুটো মাস বিলেতে তো গরমের ছুটি থাকে, ফলে তারা ঠিক করলেন যে এই ছুটির সময় তারা ওই অ্যানাটমির ঘরে গিয়ে একটা পুরো বডি ডাইসেক্ট করবেন এবং সেই মতো প্রতিদিন সকাল 10টা থেকে 5টা তারা দুজনে মিলে এই কাজ করতে শুরু করলেন। এবং মাঝখানে যে দুপুরবেলা দুটো খেয়ে নেবেন, বিধানবাবুর সেই আর্থিক সঙ্গতি ছিল না। আর ওই ভেনেজুয়েলান ভদ্রলোক তিনি দুপুরে লাঞ্চই করতেন। ফলে দুজন ছাত্র তারা অভুক্ত অবস্থায় মরদেহের উপরে যা যা কৌশল করার সেগুলো নীরবে করে যেতেন। তারপরে এইভাবে বেশ কিছুদিন চলার পর তিনি এবং তার সহপাঠী দুজনেই বুঝলেন যে তারা যা জানতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন, সেটা সম্যক বোঝা হয়ে গেছে। অতএব আর ডাইসেকশনের দরকার নেই। এরপরে এলো, কাজ তো শেষ হয়ে গেল, কিন্তু ওই ডেড বডির পয়সা কে দেবে? এখানেই কিন্তু কাহানিতে একটা জবরদস্ত টুইস্ট আছে। ওই অ্যানাটমির যিনি, ওই কক্ষের যিনি ইনচার্জ, তিনি তাকে গিয়ে জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে আপনাকে 12 গিনি দিতে হবে এই ডেড বডির জন্য। এমন একটা সময় যখন মেডিকেল কলেজে মাত্র 6 টাকায় এই পরীক্ষার জন্য একটা মৃতদেহ পাওয়া যেত। এই টাকার পরিমাণ শুনে তো বিধানবাবুর চক্ষু চড়ক গাছ। তিনি কায়ক্লেশে হয়তোবা দিতে পারেন, কিন্তু দেওয়ার পরে আজকের বা সেদিন দিনগুলোর মধ্যাহ্ন ভোজনের মতো হয়তো তাকে বেশ কিছুদিন কার্যত না খেয়েই থাকতে হবে। সুতরাং প্রতিকার খুঁজতে তিনি এবার দেখা করতে গেলেন পৃথিবী খ্যাত অ্যানাটমিস্ট, সে সময় ওই কলেজে অ্যানাটমি বিভাগের প্রধান ডক্টর অ্যাডিসনের কাছে। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন যে আমাকে এত টাকা দিতে বলছে, তো আপনি একটু দয়া করে বলুন না ঠিক কত দিলে কলেজেরও কোনো ক্ষতি হবে না, আমারও হবে না। তখন এর নাম ছিল ডক্টর অ্যাডিসন। তিনি যেই শুনলেন বিধানবাবু ডেড বডির খরচা কত জানতে এসেছেন, তখন একটু মুচকি হেসে বললেন যে না, তোমাদের একটি পয়সাও দিতে হবে। এইটা শুনে বিধানবাবু তো খুব আত্মসম্মান জ্ঞান সম্পন্ন মানুষ, তিনি ভাবলেন সাহেব বোধহয় তিনি কৃষ্ণাঙ্গ গরিব বুভুক্ষ জনতা ভেবে তার উপরে মায়া দেখাচ্ছেন। ফলে তিনি হঠাৎ একজন শ্বেতাঙ্গ ইংরেজ প্রফেসরের মুখে এইরকম কথা শুনে চমকে গিয়ে বললেন,
যে না স্যার, ইচ্ছে করলে আমি এই যে টাকা চাইছে সেটা কিন্তু আমি দিয়ে দিতে পারি। এবং ডক্টর এডিসন এটা বিধানবাবুর কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিল। এবং তারপরে ঝোলা থেকে এমন একটা বেড়াল বেরোয় এলো যা শুনে বিধানবাবু তাজ্জব। এবং তারপরে মেডিকেল কলেজে থাকাকালীন কর্নেল লুকিসের সঙ্গে তার যে সম্পর্ক তৈরি হয়েছিল, বিলেতে থাকাকালীন ঠিকই একই ধরনের গুরু শিষ্য সম্পর্ক স্থাপিত হয়েছিল এই ডক্টর অ্যাডিসনের সঙ্গে। যখন বিধানবাবু কোনো সদুত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন, তখন অ্যাডিসন বললেন, তোমার মনে আছে 3 মাস আগে তুমি যখন এই কলেজে ভর্তির চেষ্টা বারবার করছিলে, বারবার ডিনের কাছে গিয়ে আর্জি জানাচ্ছিলে, কিছুতেই তোমার কথায় কেউ কান দিচ্ছিল না সেই দিনগুলোর কথা? অ্যাডিসন বললেন যে তিনি ওই কলেজের সিলেকশন কমিটির একজন সদস্য, এবং বিধানবাবু ওইভাবে কলেজে এসে ডিনকে বিব্রত করায় ডিন অ্যাডিসনকে বলেছিলেন যে আরে ভাই, কলকাতা থেকে এক ছোকরা এসেছে, সে এই কলেজেই পড়বে, অন্য কোথাও পড়বে না। এবং সে এমনই অ্যাম্বিশাস, এফআরসিএস এমআরসিপি দুটোই সে কমপ্লিট করতে চায় 2 বছরের মধ্যে। একে নিয়ে কি করা যায় বলো তো? তখন অ্যাডিসন বলেন, আমি তখন ডিন অর্থাৎ ডক্টর শোরকে বলি যে এতই যখন এই ছেলেটার উৎসাহ, তখন একে একটা সুযোগ দিয়েই দেখা যাক না কেন। তখন উনি বললেন যে আমরাও দেখব এত লম্ফজম্প করে যে আমাদের কলেজে ভর্তি হতে চায় সেই মোল্লার দৌড় কত দূর। যদি মনোপুত না হয় তখন তো বের করে দেওয়া কোনো ব্যাপারই না। এরপরে অ্যাডিসন আরো একটা কথা বললেন, দেখো তোমরা তো 10টার সময় এসে ডাইসেকশন শুরু করো, আমি তার অনেক আগে খুব সকালবেলা অ্যানাটমি হলে গিয়ে তোমরা কি কাজ করছো প্রত্যহ তা দেখে আসতাম। দেখতাম দেহের যেসব অংশ ডাইসেক্ট হয়ে গেছে সেগুলো ব্যান্ডেজ বাঁধা অবস্থায়, আমি সেগুলো খুলে বোঝার চেষ্টা করতাম যে তোমরা যে কাজটা করছো সেটা সঠিক পথে এগোচ্ছে কিনা। এবং আমি দেখে অত্যন্ত প্রীত হয়েছি যে তোমরা একেবারে ঠিক পথে ঠিক কাজটা করছো। ফলে আমি তোমাদের কাছ থেকে ডেড বডির জন্য কোনো পয়সা নেব না, এবং ভারপ্রাপ্ত লোকজনকেও বলে দেবো যে খবরদার যেন তারা তোমাদের কাছ থেকে পয়সা না চায়। এখন যখন বিধানবাবু তবু গড়িমসি করছেন, বলার চেষ্টা করছেন যে এমন নয় যে এই টাকাটা তিনি দিতে পারবেন না, তা নয়, তার হঠাৎ মনে হয়েছে যে দিস ইজ ডিসপ্রপোর্শনেটলি হাই। তাই তিনি ডক্টর অ্যাডিসনের কাছে এসছেন। তারপরে ডক্টর অ্যাডিসন বললেন যে দেখো বিধান, আমাদের এখানে যখন ডিমনস্ট্রেটররা পড়ানোর সময় ডাইসেকশন করে তখন তো তারা পয়সা দেয় না ডেড বডির জন্য, তাহলে খামোখা তোমরাই বা দিতে যাবে কেন? এরপরে
বিধানবাবু আর তক্ক করার কোনো কারণ দেখলেন। পরে বিধানবাবু নিজেই বলেছিলেন যে I was very much struck by the manner in which relief was given. এই যে শ্বেতাঙ্গ প্রফেসরদের মধ্যে দু ধরনের লোকিত ছিল, একদল দুর্বিনীত বর্ণবিদ্বেষী, কিন্তু তারা তুলনায় সংখ্যায় অনেক কম ছিল। বিধানবাবুর এমনই সৌভাগ্য, তিনি মাস্টারমশাই হিসেবে কলকাতায় এবং বিলেতে এমন সব শ্বেতাঙ্গ প্রফেসরকে পেয়েছিলেন যারা অলমোস্ট গুরুকুলের ধর্ম মেনে শিষ্যকে শুধু পড়াতেন তাই নয়, তার মাথায় একটা ছায়া মতো দাঁড়িয়ে থাকতেন এবং শিষ্যের যাতে কোনো অসুবিধে না হয় তা নিশ্চিত করতেন। এইটাই হচ্ছে যারা প্রকৃত অধ্যাপক তাদের সঙ্গে যারা ওই ফেকু অধ্যাপক তাদের পার্থক্য। আমি আর আপনাদের মুড খারাপ করার জন্য বাংলার অধ্যাপক কুলের পরিস্থিতির কথা বলছি না, আপনারা সবাই জানেন। আমি বললে কিছুটা গায়ের জ্বালা মিটবে, তার চেয়ে বেশি কিছু তো নয়। এখন এই ডক্টর অ্যাডিসন, হি ওয়াজ নট এনি টম, ডিক অ্যান্ড হ্যারি। অ্যানাটমিস্ট হিসেবে তার বিশ্বজোড়া খ্যাতি ছিল। এই বিভাগের লোকজন তাকে এক ডাকে চিনত দুনিয়ার সর্বত্র। 1910 সালে এই ভদ্রলোক স্থির করলেন তিনি ব্রিটিশ পার্লামেন্টে ঢুকবেন এবং লিবারেল পার্টির প্রার্থী হলেন একটা ফ্রম এ লেবার কনস্টিটিউয়েন্সি, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তাকে মন্ত্রিসভাতেও নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ওখানে যেভাবে ধাপে 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 হায়ারার্কিতে মান মর্যাদা বাড়ে, সেইভাবে শেষ পর্যন্ত তাকে পিয়ারেজও দেওয়া হয়েছে। এখন এই যে সেই সময় গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক এমন একটা গভীর মাত্রা পেয়েছিল, যা বিধানবাবু তারপরেও ডক্টর অ্যাডিসন যতদিন বেঁচে ছিলেন সেটা রক্ষা করেছিলেন এবং অতিশয় শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতি রোমন্থন করতেন। এখন বিধানবাবু একদিকে ডাইসেকশন করছেন, অন্যদিকে তিনি স্কিন ডিজিজে হাত পাকা করবেন বলে কলেজের যিনি ভারপ্রাপ্ত এই বিষয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার কাছে গিয়ে বললেন আমি বিনে পয়সাতেই আপনাদের এই বিভাগে কাজ করতে চাই। তো এই ধরনের বিনা পয়সার শ্রমিক তো চট করে পাওয়া যায় না। তিনি রাজি হলেন। বিধানবাবু সকাল 8টা থেকে 10টা ওই ডার্মাটোলজি ডিপার্টমেন্টে কাজ করতেন, 10টা থেকে 5টা ডেড বডি ডাইসেক্ট করতেন। তারপরে যখন বাড়ি ফিরতেন তখন সোজা জামা কাপড় খুলে বিছানায় শুয়ে পড়া ছাড়া তার সামনে আর কোনো রাস্তাই খোলা ছিল। এরপরে বিধানবাবুর মাথায় এলো যে তাকে ফিজিওলজির ক্লাসগুলোও মন দিয়ে করতে হবে, কিন্তু কলেজে তো উপায় নেই। তাই তিনি অ্যানাটমি আর ফিজিওলজিতে প্রাইভেট টিউটার খুঁজে বার করলেন এবং তাদের কাছে
কলেজ থেকে ফেরার পর সপ্তাহে 2 দিন 3 দিন বসে বিষয়গুলো আবার ভালো করে ঝালিয়ে কেন করেছিলেন এই কাজ? কেননা তিনি শুনেছিলেন যে এই যে প্রাইমারি ফেলোশিপের যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় এই দুটো বিষয়ের প্রশ্নগুলো বড্ড বেয়ারা ও কঠিন। অতএব তিনি তো তার লক্ষ্যে অবিচল, এক ধাক্কায় পাশ করবেন এমআরসিপি এফআরসিএস। অতএব পান থেকে যাতে চুন না খসে, সেই জন্য সব বিষয়ে সব দিকে নিজেকে কভার করে তারপরে তিনি পরীক্ষায় বসেছিলেন। এখন 3 মাস অতিক্রান্ত হওয়ার পর বিধানবাবু আবার ডিনের কাছে গিয়ে বললেন যে স্যার, এবার আমি পরের ইনস্টলমেন্ট, ফিজের যে পরের ইনস্টলমেন্ট সেটা দিতে প্রস্তুত। কেননা উনি ভর্তি হয়েছিলেন 3 মাসের অগ্রিম বেতন দিয়ে। যেদিনকে সেই তারিখ শেষ হয়েছে তার আগের দিন গিয়ে তিনি ডিনকে স্মরণ করিয়ে দিলেন যে এবার তিনি বাকি 3 মাসের বেতন দিতে প্রস্তুত। আবার তাজ্জব হওয়ার পালা। যে ডিন 45 দিনে 30 বার বিধানবাবুকে ঘাট ধাক্কা দিয়েছিলেন, কিছুতেই নেব না নেব না নেব না করে এই প্রতিভাবান বঙ্গসন্তানকে নিরাশার অতল গহ্বরে ঠেলে দিয়েছিলেন, সেই তিনি কি বললেন জানেন? তিনি বললেন, আমি ঠিক করেছি তোমার কাছ থেকে আর কোনো ফি নেওয়া হবে না। I have the man who had opposed Bidan's entry into the college and persistently refused him admission for over a month now proposed that he could utilize the facilities in the institution without any payment. ভাবুন, তার আগে ডক্টর অ্যাডিসন, তারপরে সেন্ট বার্থোলোমিউজের দিন। বিধানবাবুর মাথা ঘুরতে শুরু করে দিল। তিনি শুরু করলেন যে হচ্ছেটা। তখন ডিন তাকে খুব ঠান্ডা মাথায় বললেন যে দেখো, তুমি ভর্তি হওয়ার দিন থেকে আমি খুব ক্লোজলি তোমাকে অবজার্ভ করে আসছি এবং আমি গত 3 মাসে তোমাকে দেখে বুঝতে পেরেছি যে তুমি এই প্রাইমারি ফেলোশিপের উত্তীর্ণ হওয়ার জন্য অনেকটা সিসিফাসের মতো ওই পর্বত খণ্ডও ঠেলে তুলে দিতে পারো। তারপরে এ কথা শুনে তখন বললেন যে তুমি তো স্কিন ডিপার্টমেন্টেও ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো। যদি আমরা কাউকে এই কাজের জন্য আমাদের বেতন দিয়ে রাখতে হয়, তাহলে আমরা বছরে 60 পাউন্ড তাকে দিই। তা রেমুনারেশন না, হাত খরচ হিসেবে। যেখানে তুমি একসঙ্গে এতগুলো কাজ করছো, প্রত্যেকটাই হাসপাতালের কথা ভেবে এবং নিজের প্রগতির কথা ভেবেও, তখন তোমার কাছ থেকে পয়সা নেওয়াটা সত্যি মস্ত বড় অপরাধ হয়ে যাবে। পরে বিধানবাবু বলেছিলেন, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল সিচুয়েশন।
I felt that the unseen hands of Providence were helping me in my training in England, in spite of the meagerness of my resources. ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, এত বড় ডাক্তার, বিজ্ঞানের ছাত্র, তবু পরমেশ্বরের উপর আস্থা তার একদিনের জন্য টলেনি। এখন ডক্টর অ্যাডিসন যখন ভোটে নামবেন বলে স্থির করলেন, তখন তিনি বিধানবাবুকেও বললেন যে তার ভোটের কাজে সহায়তা করার জন্য তিনি যেন নিয়মিত তার কেন্দ্রে আসেন এবং যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করার চেষ্টা করেন। সেই প্রথম ইংল্যান্ডের নির্বাচন ব্যবস্থাটা কি একেবারে ফ্রন্ট রোতে বসে বিধানবাবুর তা দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু তিনি যে আসল ভীষ্মপ্রতিম প্রতিজ্ঞা করেছিলেন যে 2 বছরের মধ্যে এফআরসিএস এমআরসিপি শেষ করতে হবে, সেই লক্ষ্য থেকে কিন্তু তিনি যেমন সরেননি, তেমনি লক্ষ্য পূরণের জন্য হাসপাতালের ভিতরে বা বাড়িতে যে উদয়াস্ত পরিশ্রম করার কথা, সেটাতেও কোনো কার্পণ্য করেননি। শেষ পর্যন্ত 2 বছরের মধ্যেই ডক্টর বিধানচন্দ্র রায় এমআরসিপি এবং এফআরসিএস হয়ে গেলেন। নমস্কার, আবার আসবো আগামীকাল।